পরিচ্ছেদ ৭ লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট। অর্ডার 8-এ বিবাদী পক্ষের লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট সম্পর্কে বিধিবিধান দেওয়া হয়েছে। 10 বিধিতে উল্লেখ আছে যে 2 মাসের বেশি নয় এমন সময়ের মধ্যে জবাব দাখিল করতে হবে। বিধিতে উল্লেখ না থাকলেও এই সময়সীমা সমন প্রাপ্তির দিন হতে গণনা করতে হবে। তবে সরকার পক্ষ বিবাদী হলে কোনো নোটিশ প্রদান না করে মামলা দায়ের করা হলে ওই সময় 3 মাসের কম দেয়া যাবে না। কিন্তু সর্বোচ্চ কতদিন সময় দেয়া যাবে তা কোর্টের 80 ধারাতে উল্লেখ না থাকলেও যুক্তিসঙ্গত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। জবাব দাখিলের জন্য বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তর থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে হয় বিধায় সর্বোচ্চ সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। বিবাদী পক্ষে মামলার গ্রহণযোগ্যতা সম্পর্কে কোনো বক্তব্য রাখলেও তার কারণগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। বিধি 2 দ্রষ্টব্য। বাদীপক্ষের কোনো দাবি বা অভিযোগ সুস্পষ্টভাবে অস্বীকার করা না হলে তা স্বীকৃত বলে গণ্য হবে। বিধি 3 হতে 5 দ্রষ্টব্য। কোনো পাওনা টাকা আদায়ের মামলায় বিবাদীর যদি কোনো পাল্টা দাবি থাকে তবে তা লিখিত জবাব দাখিলের সময় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পরবর্তীকালে আদালতের অনুমতি ব্যতীত ঐরূপ দাবি করা যাবে না। বিধি 6-9 দ্রষ্টব্য। যদি আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বিবাদী পক্ষ লিখিত জবাব দাখিল না করে তবে আদালত ওই বিবাদের বিরুদ্ধে রায় ঘোষণা করতে পারে। বিধি 10 দ্রষ্টব্য। সমন পাওয়ার পর আদালতে নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করা বিবাদীর ওপর বাধ্যকর এবং এরূপ জবাব দাখিল করা না হলে ধরে নেওয়া হবে যে বিবাদী পক্ষ বাদীর দাবিসমূহ স্বীকার করে নিয়েছে। আর্জি ও জবাবের বর্ণিত শব্দসমূহ ও বিবৃতিসমূহের প্রকৃত অর্থ ব্যতিরেকে আদালত সেগুলোর ভিন্ন অর্থ করতে পারবে না এবং কোনো শব্দের পরিবর্তে বিকল্প শব্দ ব্যবহার বা অর্থ করতে পারবে না। জবাবের সমর্থনে মৌখিক সাক্ষ্য দেয়া না হলে এবং জেরার সম্মুখীন না হলে জবাবকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করা যাবে না, বরং আর্জি বা জবাব অবশ্যই সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তি ধারা 89A থেকে 89C কোডে 89A ধারা সংযোজন করে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান আনুষ্ঠানিকভাবে আমাদের বিচার প্রক্রিয়ায় প্রত্যাবর্তন করা হয়েছে। এ ধারাটি প্রবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে আদালতে মোকদ্দমার চাপ বা জট কমানোর জন্য পক্ষগণকে বিরোধটি আদালতের বাইরে মীমাংসা করতে উৎসাহ দেয়া। দীর্ঘদিনের অভিজ্ঞতায় আইন প্রণেতাগণ উপলব্ধি করেছেন যে একবার কোনো মোকদ্দমা শুরু হলে কোনো পক্ষে ভুল স্বীকার করে না এবং মোকদ্দমা দ্রুত নিষ্পত্তির সম্ভাবনা দেখা যায় না। এসব বিবেচনা থেকেই এ বিধান সংযোজন করা হয়েছে বলেই প্রতীয়মান হয়। 89A ধারা মধ্যস্থতার বিধান দিয়েছে। 89A ধারার 1 উপধারা আদালতকে মোকদ্দমার পক্ষগণের মধ্যে বিরোধটি মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করার ক্ষমতা দিয়েছে। উপধারা 1-এ আরও বলা হয়েছে যে আদালতকে বিরোধটির পক্ষগণের নিযুক্তীয় আইনজীবীদের নিকট এবং যেখানে নিযুক্তীয় আইনজীবী নেই সেক্ষেত্রে সরাসরি পক্ষগণের নিকট অথবা জেলা জজ কর্তৃক এ ধারার উপধারা 10-এর আওতায় প্রস্তুতকৃত প্যানেলের মধ্যস্থকারীর নিকট প্রেরণ করার ক্ষমতা দিয়েছে। এই ধারার 1 উপধারায় বলা হয়েছে যে এরূপ পদক্ষেপ নিতে হবে লিখিত জবাব দাখিলের পরে। তথাপি যদি পক্ষগণ নিজেরা দরখাস্ত দাখিল করে আদালতকে জানায় যে তারা মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে আগ্রহী তবে আদালত এই ধারার 1 উপধারা মোতাবেক মধ্যস্থতা করবে অথবা নিষ্পত্তির জন্য প্রেরণ করতে পারবে। এ ধারার 12 উপধারায় বলা হয়েছে যে এ ধারার বিধান মোতাবেক মোকদ্দমা যদি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ডিক্রি বা আদেশ হয় তবে তার অসম্মতিতে কোনো আপিল বা রিভিশন চলবে না। তবে আব্দুল হক বনাম মঞ্জিলা খাতুন 63 DLR 2011 528 পৃষ্ঠায় প্রতিবেদিত রায়ে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিয়েছে যে কোনো মোকদ্দমা বিকল্প বিরোধ নিষ্পত্তির আওতায় মীমাংসিত হলে ওই মোকদ্দমায় পক্ষ নেই এমন ব্যক্তির ক্ষেত্রে উপধারা 12 প্রযোজ্য হবে না। 89B ধারায় বিধান দেওয়া হয়েছে যে কোনো মোকদ্দমার পক্ষগণ যদি তাদের মোকদ্দমার বিরোধটি আরবিট্রেশনের মাধ্যমে নিষ্পত্তির জন্য প্রত্যাহার করার আবেদন জানায় তাহলে আদালত প্রার্থনা মঞ্জুর করত মোকদ্দমা প্রত্যাহারের আদেশ দেবে এবং মোকদ্দমার বিরোধটি অতঃপর
আরবিট্রেশন অ্যাক্ট 2001-এর আওতায় নিষ্পত্তি করা হবে। তবে এ ধারায় আরও বিধান দেওয়া হয়েছে যে যদি কোনো কারণে আরবিট্রেশন শুরু করা হয় সম্ভবপর না হয় কিংবা রোয়েদাদ দেয়া না হয় তাহলে পক্ষগণ পুনরায় প্রত্যাহারকৃত মোকদ্দমা দায়ের করতে পারবেন। পক্ষগণের আরবিট্রেশনে যাওয়ার আবেদনপত্রটি আরবিট্রেশন চুক্তি হিসেবে গণ্য হবে। 89C ধারাতে আপিলের ক্ষেত্রেও মধ্যস্থতার বিধান রাখা হয়েছে।